হ্যালো সিনেমা লাভার, আজকে কথা বলবো নতুন রিলিজ পাওয়া দেভারা সিনেমাটিকে নিয়ে। ট্রিপল আর এর পর এটি জুনিয়র এনটিআর এর সবচেয়ে সাড়া জাগানো সিনেমা। তো আর দেরি না করে মেইন গল্পটি শুরু করা যাক। গল্পটি শুরু হয় মুম্বাই শহরের একটি পুলিশ হেডকোয়ার্টারকে দেখিয়ে। সেখানে হোম মিনিস্টার একটা মিটিং বসিয়েছে। হোম মিনিস্টার বলে, কয়েকদিন পর আমাদের দেশে ক্রিকেট বিশ্বকাপের আয়োজন করা হয়েছে। এখানে সব দেশের প্লেয়ার আর অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আসবে। এদিকে আমরা গোপন সূত্রে জানতে পেরেছি এই বিশ্বকাপে একটা টেরোরিস্ট হামলা হতে পারে। এই হামলাটি করবে আমাদের দেশেরই দুই ভয়ঙ্কর সন্ত্রাসী। তাদের নাম দয়া আর ইয়েতি, যাদের মধ্যে দয়া বাইরের দেশে থাকে আর সকল অস্ত্র সাপ্লাই দেয়, আর ইয়েতি ইন্ডিয়ার মধ্যে থেকে সকল হামলা পরিচালনা করে। তাই যে করেই হোক ইয়েতিকে গ্রেপ্তার করতেই হবে। ইয়েতিকে ধরার দায়িত্ব দেওয়া হয় অজয়কে। অজয় কয়েকজন পুলিশকে নিয়ে একটা গ্রুপ তৈরি করে আর ইয়েতিকে ধরার পরিকল্পনা করতে থাকে। তখন একজন অফিসার জানায়, ইয়েতির গ্রুপের একজন সদস্য প্রতিদিন তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে আসে। তাকে ধরতে পারলেই দয়া আর ইয়েতির ব্যাপারে অনেক কিছু জানতে পারব। সকল অফিসার প্ল্যান করে সেই সন্ত্রাসীকে ধরে ফেলে আর অনেক টর্চার করতে থাকে। টর্চারের এক পর্যায়ে সে সব কিছু স্বীকার করে আর অজয়কে বলে, তামিলনাড়ু সীমান্তের কাছে রত্নগিরি নামে একটি জায়গা আছে, সেদিক দিয়েই আমরা অস্ত্র পাচার করি। তখন অজয় বলে, সেদিকে তো কোস্টাল গার্ড অফিসাররা সবসময় পাহারা দেয়, তাদের চোখ ফাঁকি দিয়ে কিভাবে নিয়ে আসো? তখন লোকটি বলে, আমরা সেই অস্ত্রের কন্টেইনারগুলোকে সমুদ্রের মাঝখানেই নামিয়ে ফেলি, তাই কোস্টগার্ড অফিসাররা জাহাজের মধ্যে কিছুই খুঁজে পায় না। এইসব কথা শুনে অজয় অনেক অবাক হয়ে যায়। এত বড় বড় কন্টেইনার পানির নিচ দিয়ে কিভাবে আনা সম্ভব? তখন লোকটি বলে, আমাদের এইসব কাজে সাহায্য করে রত্নাগিরির স্থানীয় লোকজন। এইসব কথা শোনার পর অজয় তার টিমের সাথে রত্নাগিরি চলে যায়। সেখানে গিয়ে জানতে পারে এইসবের সাথে জড়িত আছে সেখানকার ডিএসপি তুলসী। তাই সে স্মাগলারের পরিচয়ে তুলসীর সাথে দেখা করে আর জানতে পারে এই অস্ত্র পাচারের মেইন কাজ করে গ্রামের লোকজন এবং তাদের লিডার হলো ভার্বা। এইসব জানার পর অজয় তার টিম নিয়ে ভার্বার কাছে যায়। সে স্মাগলারের পরিচয় দিয়ে বলে, আমাদের কিছু অবৈধ অস্ত্র পাচার করতে হবে, সেটা করতে পারলে আমি তোমাকে অনেক টাকা দেব। কিন্তু ভার্বা বলে, আমি এইসব কাজ অনেক আগেই ছেড়ে দিয়েছি। অজয় জোর করলে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে অজয় তার টিম নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে আর সমুদ্রের পাড়ে হাঁটতে থাকে। সেখানে তাদের সিঙ্গাপ্পা নামের এক লোকের সাথে দেখা হয়। অজয় সিঙ্গাপ্পাকে বলে এমন কোনো মানুষের কাছে নিয়ে যেতে যে তার অবৈধ অস্ত্রগুলোকে ইন্ডিয়ার ভিতর নিয়ে আসতে পারবে। সিঙ্গাপ্পা তাদের নৌকায় করে সমুদ্রের মাঝখানে নিয়ে যায়। সেই সময় অজয় তার হাতের রিংটি দেখিয়ে বলে, তুমি যদি ঠিকঠাক লোকের কাছে নিয়ে যেতে পারো তাহলে এই ডায়মন্ডের রিংটি তোমার। তখন সিঙ্গাপ্পা সেই আংটিটি হাতে নিয়ে সমুদ্রে ফেলে দেয়। অজয়ও সমুদ্রে লাফ দেয় আংটিটি খোঁজার জন্য। সমুদ্রের নিচে সে অনেক মানুষের কঙ্কাল দেখতে পায়, যার কারণে অজয় প্রচণ্ড ভয় পায় আর তাড়াতাড়ি নৌকায় উঠে পড়ে। তখন সিঙ্গাপ্পা বলে, এই সমুদ্র দিয়ে যেই অস্ত্র পাচারের চেষ্টা করবে তার অবস্থা এই রকমই হবে। এরপর অজয় তার আসল পরিচয় সিঙ্গাপ্পাকে বলে দেয় আর জানতে চায় এই সব কি। তখন সিঙ্গাপ্পা বলে, এটা অনেক বড় একটা কাহিনী আর এইসব ভালোভাবে বুঝতে হলে আমাদের গ্রামের ইতিহাস সম্পর্কে জানতে হবে। এরপর সিঙ্গাপ্পা আসল গল্পটি বলা শুরু করে। সে বলে, আজ থেকে বহু বছর আগে এখানে রাজার শাসন ছিল। সেই রাজার সকল সৈনিক অনেক শক্তিশালী ছিল। একসময় ইংরেজরা এই রাজ্য আক্রমণ করে, কিন্তু আমাদের সাহসী সৈনিকেরা তাদের বিতাড়িত করে। আমরা শত্রুদের বিতাড়িত তো করি, কিন্তু আমাদের রাজ্য ব্যবস্থা নষ্ট হয়ে যায়, যার কারণে সকল সৈনিক তার পরিবারকে নিয়ে 4টি গ্রাম তৈরি করে। সেই 4টি গ্রামের একজন শক্তিশালী লিডার থাকতো। গ্রামের মানুষের রোজগারের বেশি উপায় না থাকায় তারা সবাই সাগরে মাছ ধরে জীবিকা নির্বাহ করত, কিন্তু শুধুমাত্র মাছ ধরে তারা বেশি রোজগার করতে পারত না, যার কারণে আমাদের গ্রাম আরো গরিব হতে থাকে। ঠিক সেই সময় আমাদের গ্রামে দুইজন লোক আসে, তাদের নাম মুরগান আর ডিএসপি তুলসী। তারা আমাদের দরিদ্রতার সুযোগ নিয়ে বিভিন্ন খারাপ কাজে লিপ্ত করায়, কারণ তারা জানে এই গ্রামের লোকজন অনেক শক্তিশালী আর বর্তমানে তাদের রোজগারের কোনো উপায় নেই। আসলে এই মুরগান একজন স্মাগলার। সে বাইরের দেশ থেকে বোম, বন্দুক, মিসাইল ইন্ডিয়ার ভিতরে নিয়ে আসতো, কিন্তু সমুদ্র পথে এইসব আনা অনেক রিস্কের কাজ, কারণ দেশে ঢোকার সময় কোস্টাল গার্ডের কাছে ধরা পড়ার সম্ভাবনা আছে।
তাই সে আমাদের অফার দেয় তার অস্ত্রগুলো সমুদ্রের মাঝপথেই নামিয়ে পানির নিচ দিয়ে পারে নিয়ে আসার, যার কারণে সে আমাদের প্রচুর পরিমাণে টাকা দেয়। এরপর থেকে আমরা প্রতিনিয়ত এইসব কাজ করতে থাকি। তারপর সিঙ্গাপ্পা দেভারার কাহিনী বলতে শুরু করে। আজ থেকে 20 বছর আগে এই গ্রামের লিডার ছিল দেভারা। সে গ্রামের সব শক্তিশালী লোকদের একত্রিত করে মুরগানের কাজ করতে শুরু করে। দেভারার পরিবারে তার স্ত্রী, মা এবং 2 জন সন্তান ছিল। মুরগানের কাজ করার মাধ্যমে সে এবং তার গ্রামবাসী প্রচুর পরিমাণে টাকা পেত, যার কারণে সবাই অনেক সুখী ছিল। কিন্তু এসবের মধ্যেও দেভারার বন্ধু ভার্বা খুশি ছিল না, কারণ দেভারা নিজের গ্রামের পাশাপাশি বাকি 3 গ্রামেও অনেক জনপ্রিয় ছিল। সবাই তাকে অনেক সম্মান করত। গ্রামের লোকজন প্রতি বছর অস্ত্র পূজার আয়োজন করে। সেই অস্ত্র পূজার উদ্দেশ্য হলো গ্রামের লিডার নির্বাচন করা। সেই খেলায় সকল শক্তিশালী পুরুষ অংশগ্রহণ করত। যেই ব্যক্তি সবার শেষ পর্যন্ত টিকে থাকতে পারত সেই বিজয়ী হতো, আর পুরস্কার স্বরূপ পূর্বপুরুষদের সকল অস্ত্র পেয়ে যেত। প্রতি বছর দেভারাই এই প্রতিযোগিতায় জয়ী হয়, যার কারণে ভার্বা দেভারাকে খুব একটা পছন্দ করত না। এরপর আমরা জানতে পারি দেভারার গ্রামের একটি ছোট্ট ছেলে পড়াশোনা করার জন্য শহরে যেত, কিন্তু হঠাৎ একদিন কিছু সন্ত্রাসী তার বাসে আক্রমণ করে আর পুরো বাসকে বোম দিয়ে উড়িয়ে দেয়, যার কারণে বাসের সবার সাথে শহরে পড়তে যাওয়া ছেলেটিও মারা যায়। দেভারা সেই ছেলেটির ডেড বডি দেখে অনেক কষ্ট পায়। কিছুদিন পর তুলসী আর মুরগান গ্রামের লোকদের সাথে দেখা করতে আসে আর বলে, কালকে আমাদের আরো মাল আসবে, তোমাদের সেগুলো নিয়ে আসতে হবে। দেভারা এবার তাদের কাজ করতে না চাইলেও সবার জোরাজুরিতে সে রাজি হয়। কিন্তু এবার সমুদ্রের বিভিন্ন জায়গায় কোস্টাল গার্ড অফিসাররা লুকিয়েছিল, যার কারণে দেভারার পুরো টিম কোস্টাল গার্ড অফিসারের হাতে বন্দী হয়ে যায়। তখন সিনিয়র অফিসার বলে, আমি শুনেছি তোমাদের পূর্বপুরুষ নাকি অনেক বাহাদুর ছিল, কিন্তু এখন দেখতেছি সেই যোদ্ধার ছেলেরা চোর হয়ে গেছে আর এমন কিছু মানুষের কাজ করছে যারা বিভিন্ন অবৈধ কাজের সাথে জড়িত। এরপর অফিসার একটা কন্টেইনার খুলে তাদের দেখায় আর বলে, এইসব কন্টেইনারের ভিতর বোম, বন্দুক, মিসাইল সহ আরো অনেক জীবননাশক অস্ত্র আছে, আর এইসব অস্ত্র আমাদের ভাই বোনদের মারতেই ব্যবহার করা হচ্ছে। এরপর অফিসার আরো বলে, কিছুদিন আগে একটি বাসে বোম ব্লাস্ট করে তোমাদের গ্রামেরই অনেক মানুষকে হত্যা করা হয়েছে, আর এগুলো করা হচ্ছে তোমাদের পাচার করা অস্ত্রগুলো দিয়েই। এইসব কথা শোনার পর দেভারার মাথা নষ্ট হয়ে যায় আর এই অন্যায় কাজের জন্য অনুশোচনা বোধ করে। দেভারা সিদ্ধান্ত নেয় সে আর এইসব কাজ করবে না। ঠিক সেই সময় ভার্বা সহ বাকি সবাই অফিসারদের উপর আক্রমণ করে বসে। দেভারা এইসব দেখে তার নিজের লোকদেরই বিরুদ্ধে দাঁড়ায় আর সবাইকে আটকে দেয়। এমনকি তার প্রিয় বন্ধু ভার্বার হাত থেকেও অস্ত্র কেড়ে নেয় এবং আজকে শেষবারের মতো মালগুলোকে নিয়ে তাদের গ্রামে চলে আসে। সেখানে আগে থেকেই উপস্থিত ছিল তুলসী আর মুরগান। তারা মালগুলোকে চাইলে দেভারা তাদের দেয় না, বরং তাদের চোখের সামনেই সেই কন্টেইনারগুলোকে পাহাড় থেকে নিচে ফেলে দেয়, যার কারণে কন্টেইনারে থাকা বোমগুলো বিস্ফোরিত হয়। দেভারা সবাইকে জানিয়ে দেয়, আজকে থেকে এই সমুদ্র পথে কোনো অস্ত্র পাচার হবে না। আমার কথা না শুনলে আমি তাকে মেরে ফেলতেও দ্বিতীয়বার ভাববো না। এইসব শুনে ভার্বা সহ বাকি গ্রামবাসী অনেক রেগে যায়, কিন্তু দেভারার বিরুদ্ধে যাওয়ার সাহস কারোই নেই। আর এরপর থেকেই দেভারা আর ভার্বা আলাদা হয়ে যায়। ভার্বা যখনই মাল পাচারের জন্য লোক পাঠায় তখনই দেভারা তাদের সবাইকে মেরে ফেলে আর তাদের পিঠে এক্স চিহ্ন এঁকে দেয়, যাতে সবাই বুঝতে পারে আবার এইসব কাজ করলে দেভারা তাদের মেরে ফেলবে। এরপর থেকে গ্রামের সবাই আবার মাছ ধরায় মনোযোগ দেয়, কিন্তু এইসব কাজ ভার্বা মেনে নিতে পারে না, যার কারণে সে সর্বদা দেভারাকে মারার সুযোগ খুঁজতে থাকে। এরপর সে পরিকল্পনার মাধ্যমে তার ভাইয়ের সাথে রাইয়াপ্পার বোনের বিয়ে ঠিক করে। রাইয়াপ্পা হলো দেভারার সবচেয়ে কাছের লোক আর একজন ভালো লিডার, তাই তার বোনের বিয়েতে দেভারা অবশ্যই আসবে আর সেই সুযোগে তারা দেভারাকে মেরে ফেলবে। তাদের পরিকল্পনা অনুযায়ী সবাই মজা করতে করতে দেভারাকে প্রচুর পরিমাণে মদ খাওয়ায় আর একটু পর দেভারার কাছে খবর পাঠায় এই বিয়ে বাড়ির সুযোগ নিয়ে একদল লোক অস্ত্র পাচার করছে। এই কথা শোনা মাত্রই দেভারা নেশাগ্রস্ত অবস্থাতেই সাগরের পাড়ে চলে যায়, কিন্তু সেখানে কেহই ছিল না আর অধিক নেশাগ্রস্ত হওয়ায় সে ওখানেই শুয়ে পড়ে। একটু পর ভার্বার পাঠানো লোকজন তার উপর আক্রমণ করে, কিন্তু দেভারা অনেক শক্তিশালী হওয়ার কারণে সে সবাইকে মেরে তাদের পিঠে এক্স চিহ্নটি এঁকে দেয়। এখানে মারাত্মক একটা ফাইটিং সিন দেখানো হয়। পরদিন আমরা দেখতে পাই গ্রামের সব লোকজন সাগরের পাড়ে এসেছে।
তারা দেখে সাগরের পাড়ে অসংখ্য লাশ পড়ে আছে, আর একটা পাথরে লেখা ছিল, আমি দেভারা বলছি, আমি এখন থেকে সাগরেই থাকব, আর যারা সমুদ্র দিয়ে অস্ত্র পাচারের চেষ্টা করবে আমি তাদের মেরে ফেলবো, এটাই আমার প্রতিজ্ঞা। গ্রামের সবাই জানে দেভারা একবার যেটা প্রতিজ্ঞা করে সেটা সফল না করা পর্যন্ত সে শান্ত হবে না, তাই বারবার বাকি লোকজন অনেক ভয় পেয়ে যায়। আর এরপর থেকে কেউ মালামাল পাচারের চেষ্টাও করেনি। এভাবেই 10-12 বছর কেটে যায়। দেভারার ছেলেও অনেক বড় হয়ে গেছে, তার নাম ভারা। সেও তার বাবার মতোই দেখতে, কিন্তু স্বভাব তার বাবার একেবারেই উল্টো। দেভারা ছিল প্রচন্ড সাহসী, কিন্তু তার ছেলে একবারেই ভিতুর ডিম। সে কারো সাথে লড়াই ঝগড়া করতো না। অপরদিকে চোরাচালান করতে না পারায় ভারবা অনেক রেগে থাকতো। এই জন্য দেভারা যাদের মেরেছে তাদের ছেলেদেরকে নিয়ে একটা টিম গঠন করে, আর ছোট থেকেই তাদের প্রশিক্ষণ দিয়ে সবাইকে অনেক হিংস্র করে তোলে, যাতে তারা দেভারাকে মেরে ফেলতে পারে। এর কিছুদিন পর ভারবার গ্রামের কিছু ছেলে দেভারার মেয়েকে অনেক খারাপ কথা বলে ইপটিজিং করে। তার ভাই ভারা এই বিষয়টি জানতে পারলে সে অনেক রেগে যায়, আর ছেলেগুলোকে অনেক মারধর করে। পরদিন জানা যায় ভারা নাকি একজনকে মেরে ফেলেছে। তাই সে ভারবাকে বোঝানোর জন্য তার গ্রামে যায়, কারণ সে কাউকে এতটাও মারেনি যে সে মরে যাবে। তখন ভারবা তাকে বলে, আমার একটি কাজ করে দিতে পারলে আমি তোমাকে ক্ষমা করে দেব, নইলে তোমাকেও মরতে হবে। আসলে ভারবা তুলসী আর মুরগানের সাথে একটা ডিল করেছিল অস্ত্র পাচারের জন্য, কিন্তু তারা জানে দেভারা তাদের বাধা দিতে আসবে। তাই তারা বুদ্ধি করে তার ছেলে ভারাকেও তাদের সাথে পাঠায়, যাতে দেভারা তাদের উপর আক্রমণ করতে না পারে। পরদিন ভারাও তাদের সাথে সমুদ্রে চলে যায়। মালামাল নিয়ে আসার সময় সাগরের পানি উথাল পাথাল করতে থাকে। সবাই মনে করে দেভারা চলে এসেছে, তাই তারা পানির মধ্যে এলোপাথারি গুলি করতে থাকে। এরপর ভারা সহ বেশ কয়েকজন পানিতে নামে দেভারাকে খোঁজার জন্য, কিন্তু তারা সবাই লাশ হয়ে পানিতে ভেসে ওঠে, আর তাদের পিঠে এক্স চিহ্নটি আঁকা ছিল। এই জন্য সবাই বুঝে যায় দেভারা চলে এসেছে, যার কারণে তারা দেভারাকে মারার জন্য পানিতে নামে, কিন্তু সবাই লাশ হয়েই ফিরে আসে। আর এখানেই মেইন বিষয়টির খোলাসা হয়। আসলে এইসব কাজ দেভারা করেনি, করেছে দেভারার ছেলে ভারা। সে সবাইকে মেরে নৌকায় উঠায় আর পারে নিয়ে আসে। সেখানে আগে থেকেই সিঙ্গাপ্পা দাঁড়িয়েছিল। ভারা বলে, সে যদি এখন বেঁচে থাকে তাহলে সবাই বলবে দেভারা তার ছেলের সাথে পক্ষপাতিত্ব করেছে, আর আমার বাবার নামে আমি কোনো অপবাদ শুনতে চাই না। এই বলে ভারা নিজে নিজেই আত্মহত্যা করে, যাতে সবাই বুঝতে পারে এই অবৈধ কাজ করলে দেভারা তার নিজের ছেলেকেও ছাড় দেয় না, তাহলে কেউ আর মালামাল পাচারের কথা স্বপ্নেও ভাববে না। এরপর সিন শিফট হয়ে বর্তমানে আসে। অজয় সিঙ্গাপ্পাকে বলে, ভারা না হয় নিজেই মারা গেল, তাহলে দেভারাকে কে মারল? কারণ তার মতো শক্তিশালী মানুষকে হত্যা করা কারো পক্ষে সম্ভব নয়। তখন সিঙ্গাপ্পা বলে, দেভারাকে মেরেছে তার নিজের ছেলে ভারাই, কিন্তু সে নিজের বাবাকে কেন মারল তা এই সিনেমায় দেখানো হয়নি। তার উত্তর পাবো দ্বিতীয় পর্বে। তো আজকে এই পর্যন্তই। এই গল্পটি আপনাকে কেমন লেগেছে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। গল্পটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিন, আর নিত্য নতুন সিনেমার গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। তো ভালো থাকবেন আর বেশি বেশি মুভি দেখবেন। ধন্যবাদ।